আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ধরনের টপিকস নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে আমাদের জেনারেটর ইঞ্জিনের একটা ভাইভা প্রস্তুতির জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি স্বল্প সময়ের জন্য। এজন্য আমি আমার নিজের ভিতর থেকে একটা প্রস্তুতিমূলক গাইডলাইন বানাইছি। ওটা আপনাদের যতটুকু হেল্প আসে আপনারা এখান থেকে নেবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি যে প্রতিষ্ঠানে জব করি ওখান থেকে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, ওখান থেকে আমি এগুলো লিখছি। 11 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট পাওয়ারেড বাই 4G জেনারেটর ইঞ্জিন। আমাদের যে 11 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট আছে ওইখান থেকে আমরা যে পাওয়ারটা উৎপাদন করি 4টা ইঞ্জিনের মাধ্যমে, এই জেনারেটর এই ইঞ্জিনের নাম। এটা হচ্ছে এটার হেডলাইন। আমার ইঞ্জিন মডেলটা হচ্ছে JGS620GSNL। এখানে যেতে ইঞ্জিনের নাম জেনারেটর, এসতে জেনারেটর, এসতে জিতে জেনারেটর, এসতে সেট জেনারেটর, জেনারেটর সেট। 6 হচ্ছে সিরিজ আর 20 হচ্ছে সিলিন্ডার। যে এখানে জি হচ্ছে গ্যাস ইঞ্জিন টার্বো সিরিজ, এস সিরিজ। এন হচ্ছে ন্যাচারাল গ্যাস, আমরা যেহেতু এখানে ন্যাচারাল গ্যাস ব্যবহার করি। আর এল হচ্ছে লিনক্স ইঞ্জিন। ইঞ্জিন তিনটা মিক্সারে চলে, আমাদের ইঞ্জিনটা হচ্ছে লিনক্স মিক্সারের ইঞ্জিন। আমাদের একটা ইঞ্জিন চালু করতে হলে আমাদেরকে কিছু প্যারামিটার সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে, না হয় ইঞ্জিন চালানো যাবে না। তো এই প্যারামিটার সম্পর্কে অভিজ্ঞতার জন্য এটা আমাদের যখন ইঞ্জিন কন্ট্রোল রুম থেকে আমরা পর্যবেক্ষণ করব একটা ইঞ্জিনকে, তখন এই প্যারামিটারগুলো দেখে আমরা ইঞ্জিনকে পর্যবেক্ষণ করব। আরও অনেক প্যারামিটার আছে, আমি কয়েকটা প্যারামিটার আপনাদেরকে দেখছি, আপনারা পরবর্তীতে যেখানে যাবেন এখান থেকে বিস্তারিত জেনে নেবেন জবে ঢোকার পরে। তো আমি এখানে কয়েকটা প্যারামিটার আলোচনা করতেছি, আপনারা দেখেন। এখানে একটা প্যারামিটার আমি নিছি কি, লুব অয়েল টেম্পারেচার। তো আমি যখন আপনি একটা কন্ট্রোল রুমের যে ডিসপ্লেগুলো থাকে এই ডিসপ্লেগুলোতে দেখবেন একটা জায়গায় লুব অয়েল টেম্পারেচার থাকে। তো ওই লুব অয়েল টেম্পারেচারটা আমরা সর্বনিম্ন দেখি 55 এবং সর্বোচ্চ দেখি 82। সর্বনিম্ন 55 নিচে জালে 55 নিচে নেমে গেলে এখানে 55 ডিগ্রি সেলসিয়াস আর কি, এখানে 55 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলেও এখানে ওয়ার্নিং অ্যালার্ম আসবে, আবার 82 ডিগ্রির উপরে চলে গেলেও এখানে ওয়ার্নিং অ্যালার্ম আসবে। তো এই জন্য আমাদেরকে পূর্ব থেকে এটা ভ্যালুটা জেনে রাখতে হবে। আর ট্রিপ 82 ডিগ্রির পরে আপনার অ্যালার্ম আসবে, এরপর কিছুক্ষণ পরে ধরেন 90তে গেলে 90 ডিগ্রির মধ্যে গেলে এটা ট্রিপ করে ফেলে। তো ট্রিপ তো কোনোভাবেই সম্ভব নয়, একটা ইঞ্জিন হঠাৎ করে ট্রিপ করা। আর আপনি পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন এরপরও টিপ করছে, এটা মানে কি, এটার জন্য তারপর চাকরি চলে যাওয়া উচিত। আপনি থাকাকালীন কেন টিপ করছে? টিপ অন্য কারণে করতে পারে, কিন্তু একটা ওয়ার্নিংয়ের কারণে টিপ করা এটা ইঞ্জিন ঠিক নেই, জন্য আমি টিপ ভ্যালুগুলো লিখি নাই। তো আপনাদের যে লুব অয়েল টেম্পারেচার এভাবে, তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে, লুব অয়েল টেম্পারেচার সর্বনিম্ন 55 এবং সর্বোচ্চ 82, এর মাঝামাঝি আমরা ইঞ্জিন লোড অনুযায়ী রাখবো। আর আমরা ওয়ার্নিং আসার আগে সতর্ক থাকবো। 2 নম্বর হচ্ছে লুব অয়েল প্রেশার। লুব অয়েল প্রেশার কী কারণে বাড়ে এগুলো আমি একটু পরে আলোচনা করব। এখানে আমরা যে যখন ইঞ্জিন চালু করতে হয়, ইঞ্জিন চালু করার আগে আমাদের যে ইঞ্জিনগুলো আছে, জেনারেটরগুলো আছে, এগুলোকে আমরা আগে প্রি লুপ করি। প্রি লুপ না করলে আমাদের ইঞ্জিনগুলা ঘর্ষণজনিত কারণে হোক, যে কোনো কারণে হোক, এগুলো সিজ করবে, মানে এগুলো ফল্ট করবে। তো এই ফল্ট থেকে বাঁচার জন্য আমাদের যে বড় বড় চারার আছে ওনাদের আমাদেরকে নির্দেশনা দিয়ে রাখে যে চালু করতে হলে এর আগে তোমরা প্রি লুপ করে নিবা। তো প্রি লুপ করার জন্য যে লুব অয়েল পাম্পগুলো আমরা চালু করি বা ইঞ্জিন চালু হওয়ার আগেও প্রি লুপ নিজে নিজে নেয়। ওই প্রি লুপ যখন হয় তখন ইঞ্জিনের অয়েলের একটা প্রেশার থাকে, যে অয়েলটা কত প্রেশারে প্রি লুপটা করতেছে, তখন আমরা 0.5 বার দেবো। কত দেখবো ভাই? 0.5 বার, বা এটা মনে রাখবেন 0.5 বার দেখবো। এরপর যখন ইঞ্জিন রানিং হয়ে যাবে তখন সর্বনিম্ন আমরা দেখব কত, 3.0 বার। 3.0 বার
আর এর নিচে নামলে যে কোনো একটা সমস্যা আছে আমরা মেনটেন্স টিমকে অবহিত করব। আর সর্বোচ্চ দেখব 5.2 বার, 5.2 বার এর মধ্যে রেখে আমরা ইঞ্জিনকে অপারেটিং করব। ইঞ্জিনকে আমরা চালাবো। এর মধ্যে থাকলে ইঞ্জিনের আশা করি কোনো সমস্যা হবে না। এই জন্য আমরা লুপ অয়েল প্রেশার যখন চালু করব তখন আমরা প্রি লুপ করব, তখন দেখব 0.5 বার, এটা ওকে। আর যখন চালু হয়ে গেছে ইঞ্জিন তখন আমরা এই যে সর্বনিম্ন দেখব 3.0 বার আর সর্বোচ্চ দেখব 5.2 বার। 5.2 বারের উপরে গেলেও এখানে ওয়ার্নিং আসবে, আবার 3.0 নিচে নামলেও ওয়ার্নিং আসবে। ওয়ার্নিং আসা ভালো না, এই জন্য ওয়ার্নিং আসার আগে আমরা নজর রাখবো। এর আগে আমরা মেনটেন্স টিমকে অবহিত করব। আর জ্যাকেট ওয়াটার টেম্পারেচার, এরপরে আমরা 3 নম্বরটা শিখছি কত, জ্যাকেট ওয়াটার টেম্পারেচার। যে জ্যাকেট ওয়াটার টেম্পারেচারটা মূলত ইঞ্জিনের মধ্যে যে পানিগুলো ঘোরাফেরা করে এটা হচ্ছে জ্যাকেট ওয়াটার। যে ওইটার নাম হচ্ছে জ্যাকেট। ইঞ্জিনের পানির মধ্যে যে পানিগুলো থাকে ওই স্থানের নাম হচ্ছে জ্যাকেট। ওইখানে যে পানিগুলো ঘোরাফেরা করতেছে এখানে যে ইঞ্জিন গরমের কারণে একটা টেম্পারেচার হয়। আর আমরা এই টেম্পারেচারটার একটা ভ্যালু আমাদেরকে মনে রাখতে হবে। এটার সর্বনিম্ন হচ্ছে 37 ডিগ্রি। 37 ডিগ্রির নিচে নামলে এটা ওয়ার্নিং চলে আসবে, এবং সর্বোচ্চ হচ্ছে 97 ডিগ্রি। 97 ডিগ্রির উপরে গেলে এটা ওয়ার্নিং চলে আসবে। তো ওয়ার্নিং আসার আগে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই জন্য আমাদেরকে ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে। এটা বাই আপনার যে ইঞ্জিনে যাবেন ওই ইঞ্জিনের ভ্যালু আছে, আমি আমার যে ইঞ্জিন আছে ওই ইঞ্জিনের ভ্যালুটা বলছি, কিন্তু প্যারামিটারগুলো সব জায়গায় একই আসবে। ঠিক আছে, প্যারামিটারগুলো সব জায়গায় আসবে। তখন আপনার ইন্টারভিউ বোর্ডে গেলে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন ইঞ্জিনে কাজ করছেন, তখন আপনাকে এই ইঞ্জিনগুলোই বলবেন। আপনি তো আর ইঞ্জিনে কাজ করেন নাই, এই জন্য এই ইঞ্জিনগুলো বলবেন। তো এখানে আমি জ্যাকেট ওয়াটার প্রেশার নিয়েছি পরবর্তী একটা প্যারামিটার। তো জ্যাকেট ওয়াটার প্রেশার হচ্ছে ইঞ্জিনের যে পানিগুলো জ্যাকেটের ভিতর যে ইঞ্জিনের যে স্থানে পানিগুলো থাকে ওই স্থানের নাম হচ্ছে জ্যাকেট। আর ওই যে পানি থাকার কারণে এটার নাম হচ্ছে জ্যাকেট ওয়াটার। এখানে কতটুকু প্রেশারে পানিটা থাকতেছে এটা একটা ভ্যালু আমাদেরকে জানতে হবে। নাহলে যখন ইঞ্জিন লিকেজ থাকে তখন আমাদের যে জ্যাকেট ওয়াটার প্রেশারটা কমে যাবে, হেড লিকেজ থাকলে। তো আবার যখন ইঞ্জিনের পাজিং কোথাও যদি বায়ু গ্যাস বেশি হয়ে যায়, ইঞ্জিনের কোথাও ইনটেক লিকেজ হলে তখনও আমাদের কি করবে, ইঞ্জিনের পাজিংয়ের কারণে ইঞ্জিন যখন চলে পানি যখন বাষ্পায়িত হয় তখনও আমাদের প্রেশারটা বাড়তে থাকে। তো এখানে কী কারণ, নর্মালি বাড়তেছে নাকি অন্য কোনো কারণে বাড়তেছে, এই জন্য আমাদের এই প্যারামিটারটা মুখস্থ রাখতে হবে। এটার নাম হচ্ছে জ্যাকেট ওয়াটার প্রেশার। জ্যাকেট ওয়াটার প্রেশার ওয়ার্নিং ভ্যালু হচ্ছে সর্বনিম্ন 0.8 বার এবং সর্বোচ্চ 1.8 বার। এর নিচে নামলে আমরা পানি ঢুকাই, আবার এটা পরিপূর্ণ করে দিব। যতটুকু আমাকে আমার মেনটেন্যান্স টিম রাখতে বলে আমরা ততটুকু রাখবো। মানে আমরা লো এসে 0.8 বার, 8 বারের নিচে নামাই যাবে না, এবং 1.8 বারের উপরে উঠেই যাবে না। তো এর মাঝামাঝি অবস্থায় আমরা রাখবো। পানি কমে গেলে যদি প্রেশার অতিরিক্ত বেড়ে যায় আমরা পাচিং করে দিব অথবা পানি ঢুকিয়ে দিব, যেভাবে কমানো যায় আমরা একটা চাকরি করতে করতে আমরা বুঝে যাবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে কয়টা শিখছি, প্যারামিটার শিখছি। লো বয়েল টেম্পারেচার সর্বোচ্চ হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 55 এবং সর্বোচ্চ হচ্ছে 82। আর লো বয়েল প্রেশার, লো বলে 0.5 বার। রানিং হলে রানিং যখন হয়ে যাবে ইঞ্জিন তখন আমরা সর্বনিম্ন 3.0 দেখব এবং সর্বোচ্চ 5.2 বার দেখব। এরপরে শিখছি আমরা জ্যাকেট ওয়াটার টেম্পারেচার। আমরা সর্বনিম্ন দেখব 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ দেখব 97 ডিগ্রি সেলসিয়াস। তারপর জ্যাকেট ওয়াটার প্রেশার আমরা সর্বনিম্ন দেখব 0.8 বার এবং সর্বোচ্চ দেখব 1.8 বার। ঠিক আছে ভাই, তো এতটুকু আমরা আমাদের প্যারামিটারে শিখছি। আরও কয়েকটা প্যারামিটার আমরা এখানে আলোচনা করতেছি। এটা হচ্ছে রিটার্ন ওয়াটার টেম্পারেচার। এটা রিটার্ন ওয়াটার টেম্পারেচার হচ্ছে যে আমাদের রেডিয়েটর থেকে যে পানিটা ইঞ্জিনের মধ্যে, রেডিয়েটরে ঠান্ডা হয়ে যে পানিটা আমাদের ইঞ্জিনের মধ্যে আসবে এই পানিটার নাম হচ্ছে রিটার্ন ওয়াটার টেম্পারেচার। এটার ভ্যালু হচ্ছে 82 ডিগ্রি সেলসিয়াস। 82 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকা ভালো, এর উপরে গেলেও সমস্যা। ঠিক আছে, এর উপরে গেলে সমস্যা, এর লো নাই। রিটার্ন ওয়াটার টেম্পারেচার কেন বাড়ে? রিটার্ন ওয়াটার টেম্পারেচার যদি রেডিয়েটরের ফ্যানের সংখ্যা কমে যায়, যদি তাপমাত্রা বাড়ে যায়, সূর্যের আলোর তাপমাত্রা বেড়ে গেলে, তারপর টিসিবি নষ্ট হয়ে গেলে, আমাদের যে টেম্পারেচার কন্ট্রোল বাল্ব আছে এগুলো নষ্ট হয়ে গেলে রিটার্ন ওয়াটার টেম্পারেচার বাড়তে পারে। তারপর হচ্ছে যায় অল্টারনেটর ওয়াইন্ডিং।
আমাদের যে অল্টারনেটরটা আছে ওই অল্টারনেটরটা আমরা তিনটা ফেজে থাকি আর কি। প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ, তৃতীয় ফেজ, এটা আমরা লাল, নীল, হলুদ দিয়ে বিবেচনা করি। আচ্ছা, ওই ওই ওয়াইন্ডিংয়ের মধ্যে যদি কোনো সমস্যা হয় এটা আমরা বুঝবো কীভাবে? এটাও আমাদের একটা সেন্সরের মাধ্যমে আমাদের প্যারামিটারটা আমাদের ডিসপ্লেতে শো করবে। ওইটা হচ্ছে যে 140, যখন 140-এর মধ্যে থাকবে, নিচে 140-এর নিচে থাকবে বা কাছাকাছি থাকবে তখন এটা ভালো। যখন 140-কে ক্রস করবে তখন আমরা ইঞ্জিনকে বন্ধ করব, মেনটেন্স টিমকে জানা ইঞ্জিনকে বন্ধ করে এটার কাজ করার জন্য বলবো। এটার অনেক কারণে এটা বাড়তে পারে, যেমন অল্টারনেটর বেয়ারিং টেম্পারেচারের সাথে এটার সম্পর্ক আছে। তারপরে অল্টারনেটর ডাইভ সেট, এটা হচ্ছে ডাইভ সেট, একটা হচ্ছে যে নন ডাইভ সেট। অল্টারনেটরের মধ্যে বেয়ারিং আছে, এই বেয়ারিংটা আমাদের কীরকম ঘুরতে মানে জ্যাম আছে কিনা বা এটার মধ্যে কোনো ঘর্ষণ বাড়তেছে কিনা এগুলো আমাদের জানতে হবে। তো এগুলো আমি কীভাবে বুঝবো ভিতরের মধ্যে কি ঘর্ষণ হচ্ছে নাকি হচ্ছে না? এই জন্য আমাদেরকে যে সেন্সর লাগানো আছে ওইখানে সেন্সরের মাধ্যমে প্যারামিটারে আমাদেরকে প্যারামিটারগুলো শো করতেছে ডিসপ্লের মধ্যে। এই প্যারামিটারটা অল্টারনেটর বেয়ারিংয়ের টেম্পারেচার ড্রাইভ সাইড, এটা হচ্ছে যে 75°C। ধরেন আপনি যখন গ্রিজ করতেছেন, গ্রিজ প্রথম দিন করলে টেম্পারেচারটা বেড়ে যাবে, তখন গ্রিজটা যখন আস্তে আস্তে ঘুরতে ঘুরতে সকল জায়গায় চলে যাবে, পুরাতন গ্রিজগুলো যখন বাইরে হয়ে যাবে তখন এটা আবার টেম্পারেচারটা ঠিক আগের জায়গায় চলে আসবে। তো এই জন্য আমরা এই টেম্পারেচারটা দেখবো। অল্টারনেটর বেয়ারিং টেম্পারেচার ডাইভ সাইডে 75 আর নন ডাইভ সাইডে 75। তো এই জন্য আমরা এইগুলো দেখব। ডাইভ সাইডে একটু বেশি প্রেশার পড়ে, এটা আমরা আমাদের যেখানে জব করবো ওইখানে থেকে জেনে নিব। তবে এই অল্টারনেটর বেয়ারিং টেম্পারেচারটা কী কারণে বাড়ে এটা আমি বলে দিছি। এটা হচ্ছে যখন গ্রিজিং করে বা কোথাও ঘর্ষণ হলে, নর্মালি হচ্ছে গ্রিজিং করলে বাড়ে, আর হচ্ছে যে ঘর্ষণ হলে বা কোনো সমস্যা দেখা গেলে বাড়ে, তখন এটা দেখে আমরা আমাদের মেনটেন্স টিমকে অবহিত করব। তারপর সিলিন্ডার টেম্পারেচার এক্সস্ট, এটা হচ্ছে আমাদের যে ইঞ্জিনের ডেভিশন আছে যে ওই যে ওইটা, এটার ভ্যালু হচ্ছে যে পজিটিভে 100, মানে আমাদের ইঞ্জিনের যে সাব প্লাগ, স্টিল লিড, ইগনিশন কয়েল, তারপরে হচ্ছে যে থার্মোকেবল, এগুলো ঠিক মতো চলতেছে কি না এটা হচ্ছে এটার উপর নির্ভর করে। তো এটার ডিগ্রি 100°C সর্বনিম্ন এবং সর্বোচ্চ 640° পজিটিভের দিকে। তবে সিলিন্ডার নকিং জিনিসটা অনেক ডেঞ্জারাস। এটা আমরা সবসময় সমান রাখার জন্য চেষ্টা করি, অ্যাভারেজ ভ্যালুটা মানে গড ভ্যালুটা আমরা সমান রাখার জন্য চেষ্টা করি। এরপরে যে বাল নয়েজ, এটাও নকিংয়ের মধ্যে আসে। এটা হচ্ছে 2500 থেকে শুরু করে আমরা 3000 পর্যন্ত দেখি, এর বেশি হলে আমরা চেক দিই। ইঞ্জিন অফ করে আমরা বাল্ব স্ট্যাম্প পজিশন চেক দিই, তারপরে যে ট্যাপের চেক দিই, ইঞ্জিনের মধ্যে কোনো অ্যাবনর্মাল কিছু আছে কিনা আমরা লাইট দিয়ে ইঞ্জিন হেড কভার খুলে এগুলো চেক দিই। এরপর হচ্ছে বেদার ফিল্টার হচ্ছে ইঞ্জিনের একটি নাক, আমরা যখন নাক দিয়ে যেরকম নিঃশ্বাস নিয়ে আবার ছাড়ি, ওটা এরকম যখন আপনি নাক দিয়ে কোথায় থেকে নিঃশ্বাস নিতেছেন, পৃথিবী থেকে নিঃশ্বাস নিতেছেন আবার ছাড়তেছেন, তো এরকম এটা আমাদের যে ইঞ্জিনের চাম কভার আছে ওইখান থেকে নিঃশ্বাসগুলো নিচ্ছে আবার এগুলো ছাড়তেছে। তো বেদারের মান নেগেটিভ বেশি, যত বেশি নেগেটিভ বেশি হয় তাহলে বেদার ফিল্টার খারাপ হতে থাকে। যখন এটি টানতে পারবে না এটা যখন এটি টানতে আর পারতেছে না, বুঝবেন যে এটা নষ্ট হয়ে গেছে। বেদারের মান নেগেটিভের বেশি হয় তাহলে বেদার ফিল্টার খারাপ হতে থাকে। -25 পর্যন্ত দেখে 30 হলে চেঞ্জ করে দেবে, ঠিক আছে। এরপরে গ্যাস প্রেশার আপনাদের অনুযায়ী আপনারা চালাবেন, কত প্রেশার হলে আপনার ইঞ্জিন চলে এগুলো দেখবেন। তারপরে যে টপ ওভারহলিং, তো আমরা টপ ওভারহলিং ইঞ্জিনের মধ্যে কখন করা হয়, কীভাবে করা হয় এটা বলি একটু। ইঞ্জিনকে টপ ওভারহলিং করতে হলে ইঞ্জিনকে প্রথমে অফ করতে হবে, ঠিক আছে। ইঞ্জিন অফ করতে হবে, একটা সতর্ক বিষয় হচ্ছে ইঞ্জিনকে অফ করে ইঞ্জিনের গ্যাসের মেইন বাল্ব, যে মেইন বাল্ব আছে ওগুলো অফ করতে হবে, পিসিসির যে মেইন বাল্ব আছে ওটা অফ করতে হবে। ইঞ্জিনের পানি যে ড্রেন, ইঞ্জিনের যে মধ্যে যে জ্যাকেট ওয়াটার যে পানিগুলো আছে এগুলো ড্রেন দিতে হবে। হেড কাভার, রকারাম, পুশর, গ্যাস লাইন সবগুলো খুলতে হবে। হেড খুলে কার্বন, যে হেডের মধ্যে যে কার্বন আছে এগুলো পরিষ্কার করবো, তার পিস্টনের মধ্যে যে কার্বন আছে এগুলো পরিষ্কার করবো। এটার নাম হচ্ছে ইঞ্জিন টপ ওভারহলিং। তারপর ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট, ট্যাপেটটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ইঞ্জিনের মধ্যে। বাল্ব স্টিম এবং রকার আর্মের
বাল্ব স্টেম এবং রকার আর্মের মধ্যবর্তী গ্যাপকে ট্যাপেট ক্লিয়ারেন্স বলে। বাল্ব স্টেম এবং রকার আর্মের মধ্যবর্তী গ্যাপকে ট্যাপেট ক্লিয়ারেন্স বলে। ট্যাপেট কেন করা হয়? বাল্ব এবং বাল্ব ফেজ ক্ষয় হয়ে গেলে, বাল্ব আছে একটা, আমাদের যে বাল্ব আছে, এই যে ধরেন এটা একটা বাল্ব, এটা একটা কি বাল্ব, এই বাল্বের এটা হচ্ছে স্টেম, এটা হচ্ছে বাল্বের স্টেম, আর এটা হচ্ছে বাল্বের ফেস, এটা হচ্ছে কি ফেস, ফেস। এই বাল্ব এবং বাল্বের ফেস ক্ষয় হয়ে গেলে বাল্ব স্টেম বেড়ে যায়। বাল্ব স্টেম কি বেড়ে যায়, যখন আমাদের এটা ক্ষয় হয়ে যাবে, এটা কি করবে, বেড়ে যাবে। বেড়ে গেলে ট্রাফেট ক্লিয়ারেন্স কমে যাবে, মানে এটা কি উপর দিকে উঠে যাবে। আমাদের এখানে সিট থাকে, সিটের মধ্যে এটা বসে, যখন এটা ক্ষয় হয়ে যাবে এটা উপর দিকে উঠে যাবে, আর এখানে কি এই গ্যাপটা কমে যাবে, এটা একটা নির্দিষ্ট গ্যাপ থাকে, গ্যাপটা কমে যাবে। এই গ্যাপটা যেন কমে না যায়, বেড়ে না যায়, এই জন্য আমাদেরকে ট্রাফেট ক্লিয়ারেন্স করতে হবে। যে ট্রাফেট ক্লিয়ারেন্স কমে যায় যখন আমাদের বাল্ব এবং বাল্ব ফেজ ক্ষয় হয়ে গেল, তখন আমাদের বাল্ব স্টেম বেড়ে যাবে, বাল্ব স্টেম উপর দিকে উঠে যাবে আর কি, এটাকে বেড়ে যাওয়া বলে। যখন বেড়ে যাবে তখন আমার ট্রাফিক ক্লিয়ারেন্সের যে গ্যাপটা আছে ওইটা কমে যাবে। ট্রাফিক ক্লিয়ারেন্স না রাখা হলে সঠিকভাবে বাল্ব বাঁকা হয়ে যাবে, না হয় ভেঙে যাবে। শুধু বাল্ব নয়, এরপরে ইঞ্জিন সিলিন্ডার হেড সহ সংযুক্ত মেকানিজম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমনি ইঞ্জিনও ড্যামেজ হতে পারে। তো আমরা এটা ট্যাফেট কেন করতে হবে, এটা আরও গুরুত্ব বোঝার জন্য আমি কিছু পয়েন্ট আগে দিচ্ছি। এক, ক্লিয়ারেন্স না রাখলে সব সময় খোলা অবস্থা থাকবে, ফলে কম্প্রেশন হবে না। যদি বাল্বটি ক্লিয়ারেন্সে যে এখানে যে ট্যাফেট ক্লিয়ারেন্স আছে না, ওটা যদি আমরা না রাখি তাহলে ওটা ক্লিয়ারেন্সটা না রাখি তাহলে সবসময় বাল্ব খোলা অবস্থা থাকবে, ফলে কম্প্রেশন, মানে এটা যদি বাড়িয়ে না মারতে পারে তখন এটা কীভাবে বন্ধ করবে, খুলবে, এই জন্য একটা সমস্যা হবে। প্রয়োজন মতো বাল্বকে খুলবার এবং বাল্বকে ভালো করে সিটে বসানোর জন্য এটি একান্ত প্রয়োজন। এখানে যে গ্যাপটা আছে এটা যদি সুন্দরভাবে আমরা রাখি তাহলে এটা উপরের দিকে উঠবে, আর এখানে সিটের সাথে ভালো মতো বসবে, আর এখানে লিকেজ থাকবে না, তাহলে এটা সুন্দরভাবে থাকবে। এই জন্য প্রয়োজন মতো বাল্বকে খুলবার এবং বাল্বকে ভালো করে সিটে বসার জন্য এটি একান্ত প্রয়োজন। ক্লিয়ারেন্স সঠিক না হলে ইঞ্জিন চলাকালীন বর্ধিত তাপমাত্রা বাল্বের দৈর্ঘ্য বেড়ে গেলে যাতে বাল্ব বাঁকা হয় কিংবা ভেঙে না যায়। যে ক্লিয়ারেন্স যদি আমরা সঠিকভাবে, যে এখানে যে গ্যাপটা আছে এটা যদি গ্যাপটা যদি আমরা সঠিকভাবে না রাখি তাহলে এখানে যখন পদার্থের তাপে কি আয়তন বাড়ে, যখন চলবে তখন তাপমাত্রা বেড়ে যাবে, তখন আয়তন বেড়ে যাবে, আয়তন বেড়ে গেলে এটা যখন জায়গা পাবে না এটা তখন ভেঙে যাবে অথবা বাঁকা হয়ে যাবে। ট্যাপেট ক্লিয়ারেন্স কম বেশি হলে কি হবে? ট্যাপেট ক্লিয়ারেন্স কম বেশি হলে যে সমস্যাগুলো হবে এটা আমরা পয়েন্ট আগে দিছি। ক্লিয়ারেন্স কম হলে বাল্ব আগে খুলে যাবে। ক্লিয়ারেন্স কম হলে কি হবে? এই যে এখানে যে ক্লিয়ারেন্স, মানে এটা কি আপনি যদি ঠিক মতো যদি না রাখেন তাহলে এই যে যতটুকু রাখার প্রয়োজন যতটুকু থেকে যদি কমায় রাখেন তাহলে বাল্ব কম হলে আগে খুলে যাবে, মানে কি এটা তাড়াতাড়ি নিচের দিকে নামবে, আর যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে কম্বাসন চেম্বারের যে ফায়ারিং হওয়ার সময় না, এর আগে আমাদের এটা খুলে যাবে, ঠিক আছে। ক্লিয়ারেন্স বেশি হলে বাল্ব দেরিতে খুলবে। ক্লিয়ারেন্স বেশি হলে ওই যে রকার আর্ম আপনাকে এই ফুটশটের মাধ্যমে যে শক্তি যদি এটা দিলে আপনি আস্তে আস্তে দেরি হলে এটা কী হবে, নিচের দিকে নামতে দেরি হবে। ক্লিয়ারেন্স বেশি হলে বাল্ব দেরিতে খুলবে। বাল্বের যে লিড বা ডাকনা ভেঙে যেতে পারে, যে বাল্বের উপরে যে বাল্ব থাকে হেড কভার আর কি, যেটা বলে আমরা হেড কভার বলি, ওই হেড কভারটাও ভেঙে যেতে পারে। তারপরে বাল্ব এবং বাল্ব স্টেম বাঁকা হয়ে যেতে পারে। জ্বালানি কম ফুটবে, হেডে কার্বন জমবে, ইঞ্জিনের লোড নেওয়ার ক্ষমতা কমে যাবে। বাল্ব পুরোপুরি বন্ধ না হলে কম্প্রেশন কম হবে কিংবা হবে না, ফলে মিসফায়ার হবে। ট্যাপেট করার নিয়ম। ট্যাপেট করতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে আমাদের যে কোনো ইঞ্জিনের একটা ফায়ারিং অর্ডার আছে, মানে ইঞ্জিন তো ট্যাপেট করা হয় কম্প্রেশন স্ট্রোকে, তো এখানে একটা ফায়ারিং অর্ডার আছে, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখানে আমরা এবার মুখস্থ করি 1, 10, 17, 60, 7, 60, 13, 8, 3, 8, 19, 12, 9, 2, 15, 16, 5, 6, 20, 11। তো আমরা ইনটেক বাল্বে ফাঁকা রাখা হয়
0.80 mm এবং এক্সস্ট বাল্বে ফাঁকা রাখা 1.0 mm। ইনটেক বাল্বে ব্রিজ ট্যাপেট করতে হয়, সতর্কতা থাকতে হবে, এক্ষেত্রে সতর্কতা হতে হবে। পুশ-শট ঠিক আছে কিনা, ফিলার গেজ পুরোভাবে ঢুকলো কিনা, ঠিক আছে, এগুলো হচ্ছে যে করার সময় নজর রাখতে হবে। এরপরে রয়েছে যে বাল্ব স্টেম প্রজেকশন। বাল্ব স্টেম প্রজেকশন এখন আমাদের এখন বাল্ব স্টেম প্রজেকশন নিতে হবে। তখন আমরা কি করব, তখন আমরা প্রথমে হেড খুলতে হবে। তবে কোম্পানির দেওয়া মান থেকে 2.5 mm যদি ফাঁকা বেশি হয়, তাহলে বাল্ব সিট এর ক্ষয় বেশি হয়। তাহলে এটা কি পরিবর্তন করতে হবে, ডেপ গেজ দিয়ে এর পরিমাপ করা হয়, ঠিক আছে। বাল্ব স্টেম হচ্ছে কি, আমরা যখন হেড ঢাকনা খুলি তখন এটার যে বাল্বের যে মাথাটা আছে, যে এটা হচ্ছে একটি বাল্ব, এটা হচ্ছে বাল্বের ফেস, হ্যাঁ, এই যে এখানে আছে, এখানে আমরা এখানে স্প্রিংয়ের মাধ্যমে এটা থাকে। এখানে আমরা যখন ডেপ গেজ ধরবো, এখানে কি ধরবো, ডেপ গেজ যখন ধরবো তখন আমাদের যে এটা হয়, যে মানটা পাওয়া যাবে এটা থেকে আমরা দেখবো আমাদের কোম্পানির মান কত দেওয়া হয়েছিল। ওই মান থেকে যদি 2.5 mm যদি ফাঁকা মানে বেড়ে যায়, যদি ফাঁকা বেশি হয়, তাহলে বাল্ব সিট ক্ষয় বেশি হয়ে গেছে। তাহলে ক্ষয় বেশি হলে বাল্ব সিট অবশ্যই চেঞ্জ করতে হবে। তারপরে মেকানিক্যাল টিসিবি চেঞ্জ। এরপরে আমরা কখন মেকানিক্যাল টিসিবি চেঞ্জ করব, জ্যাকেট ওয়াটার টেম্পারেচার বেড়ে গেলে আমরা বুঝবো যে টিসিবিটা জ্যাকেট ওয়াটার টেম্পারেচার বেড়ে গেলে বুঝবো টিসিবিতে বাল্ব ওপেন হচ্ছে না। তখন আমরা এটা চেক দিব, এবং চেক দিয়ে যদি দেখি এটা যে একটা থার্মোস্ট্যাট বাল্ব আর কি, আমাদের যে ফ্রিজের যে একটা থার্মোস্ট্যাট বাল্ব থাকে না, একটা টেম্পারেচার বেড়ে গেলে ওইটা কম্প্রেসারকে চালু করে, আবার টেম্পারেচার কমে গেলে এটা আবার কম্প্রেসারকে অফ করে দেয়, এরকম আর কি। তো হোয়াট টাইপ অফ এ গ্রেট লুব অয়েল উই আর ইউজিং অ্যান্ড ব্র্যান্ড নেম অলসো। আমাদের যে একটা ইঞ্জিন আছে, এখানে আমরা অয়েল ব্যবহার করি, এটা কত অয়েল গ্রেডের এবং এটার নাম কি। তো এটা এক এক ইঞ্জিনে এক এক রকম, তবে বাংলাদেশের জন্য গ্রেড সবগুলোতে সেম। শীতকাল যেহেতু বাংলাদেশ একটা নাতিশীতোষ্ণ উষ্ণ দেশ, এই দেশে যেগুলো পাওয়া যাবে এগুলো হচ্ছে এই দেশের গ্রেড। যে ইউরোপ কান্ট্রির জন্য আরেকটা, যেসব দেশ শীতকালীন দেশ, ওসব দেশের গ্রেড হচ্ছে আলাদা। জেনভেসার গ্যাস ইঞ্জিন 4 স্ট্রোকে পরিচালনা করে। এটি হেডগুলো পানি দ্বারা ঠান্ডা হয়। এটি লিনাক্স নীতিতে চলে। এগুলো আমরা হচ্ছে কি ইঞ্জিন সম্পর্কে যে আমরা যে ডিপ্লোমার মধ্যে পড়ে আসছি, ওই রকম ডিপ্লোমার থেকে যে ধারণাগুলো পাওয়া যায়, ওগুলো হচ্ছে এটা। জেনভেসার গ্যাস ইঞ্জিন 4 স্ট্রোক এ পরিচালনা করা হয়। এটির হেডগুলো পানি দ্বারা ঠান্ডা করা হয়। এটির হেডগুলো কি দ্বারা ঠান্ডা করা হয়? এটির হেডগুলো পানি দ্বারা ঠান্ডা করা হয়। এটি কি মিক্সারে চলে? এটি লিনক্স নীতিতে চলে, মানে লিনক্স মিক্সার। সিলিন্ডার লাইনার এটি ওয়াটার রুম এর মাধ্যমে ঠান্ডা হয়। সিলিন্ডার লাইনার কীভাবে ঠান্ডা হয়? এটি ওয়াটারের মাধ্যমে ঠান্ডা হয়। ওয়াটার রুম কেন বলছি? এখানে উপরে নিচে একটা ওরিং থাকে, ওরিংয়ের মাধ্যমে এখানে পানিগুলো জমা থাকে, এই জন্য এটা রুম হয়ে যায়, কক্ষ হয়ে যায়, এই জন্য এটার নাম হচ্ছে কি ওয়াটার রুম। মাধ্যমে ঠান্ডা হয়, ওরিং দিয়ে ওয়াটার রুম বানানো হয়। সিলিন্ডার হেড হচ্ছে ওয়াটার কুলেট। সিলিন্ডার হেড কি ওয়াটার কুলেট। এটিতে আছে দুইটি ইনটেক এবং দুইটি এক্সস্ট বাল্ব, মানে জেনারেটরের কথাই বলতেছি আর কি। এটিতে দুইটি ইনটেক এবং দুইটি এক্সস্ট বাল্ব আছে। একটি প্রি কম্বাসন চেম্বার আছে, একটি প্রি কম্বাসন গ্যাস বাল্ব আছে, এবং একটি স্পার্ক প্লাগ থাকে। একটি এটার কথা বলছি আমি। ইনটেক এবং এক্সস্ট বাল্বকে রোটেশন ডিভাইসের নাম হচ্ছে রোটর ক্যাপ। যে আমাদের যে ইনটেক এবং এক্সস্ট বাল্ব আছে, এটাকে যে পরিষ্কার করার জন্য পুশর যার মাধ্যমে শক্তি পায়, এটার নাম হচ্ছে যে কি রোটেশন ডিভাইস। আর রোটেশন ডিভাইসটার নাম কি রোটর ক্যাপ। তো 6 নম্বর, ক্যামশ্যাফট চালু হয় 11টা বেয়ারিংয়ের মাধ্যমে। আমরা ক্যামশ্যাফট করে ক্র্যাঙ্ক, এটার নাম হচ্ছে কি ক্র্যাঙ্কশ্যাফট থাকে ইঞ্জিনের ব্লকের নিচে যেটা থাকে, এটা হচ্ছে ব্লকের ভিতর যেটা থাকে, এটা হচ্ছে কি ক্র্যাঙ্কশ্যাফট, মানে নিচের অংশে যেটা থাকে। তো ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে 11টা বেয়ারিং থাকে। 11টা বেয়ারিংয়ের উপর ভিত্তি করে কি ক্র্যাঙ্কশ্যাফট বসে থাকে। 11টা বেয়ারিংয়ের উপরে ক্র্যাঙ্কশ্যাফট বসে থাকে।
তাহলে আমরা এখানে কী বলে লিখছি, ক্র্যাঙ্কশ্যাফট চালু হয় 11টা বেয়ারিংয়ের মাধ্যমে। এটি ডাইনামিক্যাল ব্যালেন্সড এর জন্য, মানে এটি সম্পূর্ণ ভালো একটা ব্যালেন্সের জন্য এটি ইউজ করে কাউন্টার ওয়েট ব্যবহার করা হয়। এটি অয়েল ডাকের মাধ্যমে ঠান্ডা করা হয়। এটি অয়েল একটা একে বিভিন্ন অয়েল ডাক আছে, মানে যে যার মাধ্যমে অয়েল প্রবেশ করি ওই এটাকে পাতটাকে ঠান্ডা রাখে, ওইটাকে অয়েল ডাক্স বলে। ঠিক আছে। 7 নম্বর হচ্ছে কানেক্টিং রড। কানেক্টিং রডে আছে গজন পেন, পিস্টন কুলিং নজেলের মাধ্যমে এটি ঠান্ডা করা হয়। 8 নম্বর ভাইব্রেশন ড্যাম্পার। এটি ক্র্যাঙ্কশ্যাফটের ভাইব্রেশনকে রিডিউস করে। যে আমরা যে ক্র্যাঙ্কশ্যাফট আছে না, যেটা আমাদের ইঞ্জিনের ভিতর থাকে, ওইটা যে একটা ভাইব্রেশন আছে, ওইটাকে ব্যালেন্স করার জন্য বা ওইটাকে কমানোর জন্য এই ভাইব্রেশন ড্যাম্পারটা ইউজ করা হয়। তারপর মেইন অ্যান্ড বিগ অ্যান্ড বেয়ারিং শেল। মেইন অ্যান্ড বিগ অ্যান্ড বেয়ারিং দুইটা অংশ ক্র্যাঙ্কশ্যাফটে, একটা হচ্ছে মেইন বেয়ারিং। একটা ক্র্যাঙ্কশ্যাফটে দুইটা জিনিস ব্যবহার করে, একটা হচ্ছে মেইন বেয়ারিং আর একটা হচ্ছে বিগ অ্যান্ড বেয়ারিং। বিগ অ্যান্ড বেয়ারিংকে আমরা জানি যে কর্ড রড বেয়ারিং বা কান্ট্রি রড বেয়ারিং। এটা দুইটা অংশ হচ্ছে, একটা হচ্ছে আপার বেয়ারিং, একটা লোয়ার বেয়ারিং। উপরের অংশকে আপার বলে, নিচের অংশকে লোয়ার বলে। এগুলো শেল টাইপের জন্য শেল লিখছি। তারপর হচ্ছে মেইন বেয়ারিং বা প্রধান বেয়ারিং। প্রধান বেয়ারিং কয়টা? 11টা। আর কর্ড বেয়ারিং হচ্ছে ইঞ্জিনের পিস্টন সিলিন্ডার অতটা। তাহলে কর্ড বেয়ারিং কয় জোড়া হবে? কর্ড বেয়ারিং 10 জোড়া, মানে 20টা। আপার বেয়ারিং হচ্ছে, এখানে হচ্ছে আপার বেয়ারিং, লোয়ার বেয়ারিং। এটা হচ্ছে কয়টা? 11টা। একটা শেল। তারপর হচ্ছে কি পিস্টন। পিস্টনে 3টি রিং থাকে, একটা ফ্লেইং কম্প্রেশন রিং, টেপার ফেস কম্প্রেশন রিং, ওয়েল কন্ট্রোল রিং অথবা স্কেপার রিং। যা আমাদের প্রশ্ন করে পিস্টনে কয়টা রিং থাকে? পিস্টনে 3টা রিং থাকে। একটা হচ্ছে দুইটা হচ্ছে কি কম্প্রেশন রিং, দুইটা হচ্ছে কম্প্রেশন রিং, একটা হচ্ছে যাই ওয়েল কন্ট্রোলার রিং বা স্কেপার রিং। এটা কি করে? কাঁচায় অয়েলগুলোকে নিচের দিকে নিয়ে আসে। আর এটা হচ্ছে ফ্লেন কম্প্রেশন, এটা উপর দিকে উঠায়। টেপার ফেস কম্প্রেশন রিং, এটা উপর দিকে উঠায়। এগুলো সব নিচের দিকে নিয়ে আসে। তারপর হচ্ছে 11 নম্বর হচ্ছে গিয়ার ট্রেন। ফ্লাইহুইলের থেকে শক্তি সরবরাহ করে ক্র্যাঙ্কশ্যাফট এবং ইঞ্জিনে অয়েল পাম্প, ক্র্যাঙ্কশ্যাফটের টুট গিয়ার, ইন্টারমিডিয়েট গিয়ার পরিচালনা করে থাকে। গিয়ার ট্রেন হচ্ছে যাই এমন একটা জিনিস, এটার মাধ্যমে গিয়ার পরিচালনা করা হয়। এটা ট্রেন আর কি, যে একটার সাথে একটা বগির সাথে একটা সম্পর্ক, এই জন্য এটাকে বলা হয় গিয়ার ট্রেন। তো এটা সর্বপ্রথম এটা শক্তি অর্জন করে ফ্লাইহুইল থেকে। মানে ফ্লাইহুইলটা কোথা থেকে শক্তি অর্জন? ক্র্যাঙ্কশ্যাফট থেকে। ক্র্যাঙ্কশ্যাফট থেকে ফ্লাইহুইল শক্তি গ্রহণ করে। আর ফ্লাইহুইল শক্তি সরবরাহ করে ক্র্যাঙ্কশ্যাফট থেকে এবং ইঞ্জিন অয়েল পাম্প। হ্যাঁ, শক্তি গ্রহণ ফ্লাইহুইলটা সর্বপ্রথম ক্র্যাঙ্কশ্যাফট থেকে শক্তি নেয়, শক্তি সরবরাহ করে এবং শক্তি সরবরাহ করে এটি কি ক্যাম্পশ্যাফটকে দেয়। ক্যাম্পশ্যাফট মানে উপরেরটা, ক্র্যাঙ্কশ্যাফটের উপরের যেটা থাকে, উপরের অংশে, যেটা হচ্ছে ক্যাম্পশ্যাফট আবার ইঞ্জিনের অয়েল পাম্পকে পরিচালনা করে। ওটার সাথে আবার কি ইঞ্জিনের ক্যাম্পশ্যাফটের সাথে আবার ইঞ্জিন অয়েল পাম্প লাগানো আছে। ঠিক আছে। তো ক্যাম্পশ্যাফট আবার টুট গিয়ার, এই যে আমাদের ক্র্যাঙ্কশ্যাফটের যে টুট গিয়ার, দাঁতের যে গিয়ারগুলো আছে, ওগুলো পরিচালনা করে গিয়ারটা, ইন্টারমিডিয়েট গিয়ার পরিচালনা করে। এবার এটা বুঝলে আমরা পুরোপুরি গিয়ারটা বুঝবো। এটা হচ্ছে টাইমিং গিয়ার। তো টাইমিং গিয়ার প্রথমে তো ক্র্যাঙ্কশ্যাফট থেকে শক্তি নেয়, ক্র্যাঙ্কশ্যাফট আবার তার শক্তি ট্রান্সফার করে ইন্টারমিডিয়েট গিয়ারকে, ইন্টারমিডিয়েট ট্রান্সফার করে ক্র্যাঙ্কশ্যাফটকে, ক্র্যাঙ্কশ্যাফট ট্রান্সফার করে রোলার ট্যাপেটকে, রোলার ট্যাপেটে ট্রান্সফার করে ফুটশটকে, ফুটশট ট্রান্সফার করে রকার আর্মকে, রকার আর্মের সাথে লাগানো থাকে এবং অ্যাডজাস্টমেন্ট বোল্টের মাধ্যমে ট্যাপেটে আসে, ট্যাপেট হয়ে এটা আমরা বাল্বকে কি অন অফ করে। এরপর এসে এক্সজস্ট গ্যাস টার্বোচার্জারে দুইটা অংশ থাকে। এক্সজস্ট গ্যাস প্রবেশ করে টারবাইন হাউজিং একটি টারবাইন হুইলকে পরিচালনা করে। এর অপর অংশে কম্প্রেশন ইম্পেলার, যা একই শ্যাফট, কম্প্রেশন ইম্পেলার, শাক্স, এয়ার এবং গ্যাস মিক্সার। আচ্ছা, ঠিক আছে, এটা বলি। এক্সজস্ট গ্যাস টার্বোচার্জারে দুইটা অংশ থাকে। এই যে টার্বোচার্জার আছে না, টার্বোচার্জার দুটো অংশ থাকে। এটা হচ্ছে কম্প্রেসর অংশ, একটা হচ্ছে এক্সজস্ট অংশ। তো এখন এক্সজস্ট গ্যাস প্রথমে কি করে? টার্বোচার্জারে প্রবেশ করে এখানে যে টারবাইন আছে, ওই যে টারবাইন, ওই টারবাইনের মাধ্যমে কি করে, গ্যাসটাকে কি করে, রিলিজ করে। রিলিজ করে
এই টারবাইন হাউসে প্রবেশ করে টারবাইন হুইলকে পরিচালনা করে। মানে একটা কি পাখা আছে, ওইটার নাম হচ্ছে টারবাইন। পাখাটাকে পরিচালনা করে বা পাখা হুইলকে পরিচালনা করে। এরপরে এর অপর পাশে আছে কম্প্রেশন, মানে কি তার বছর দুইটা অংশ, এটা হচ্ছে এক্সস্ট, একটা হচ্ছে কম্প্রেসর। কম্প্রেসর অংশে যে একটা ইম্পেলার আছে, যা এটা যদি এদিকে ঘুরে ওইটা ঘুরবে ওইদিকে। ইম্পেলার অংশ যা একই শ্যাফটে, কম্প্রেসর ইম্পেলার সাথে করে আমাদের ইঞ্জিনের যে এয়ার আছে এবং গ্যাস আছে, এয়ার আর গ্যাসের যে মিক্সার হয়ে এদিকে আসে, এটাকে কি এনে নিয়ে আসে। এরপর হচ্ছে স্যার হচ্ছে ইঞ্জিন অয়েল পাম্প, এটা মেকানিক্যাল গিয়ার পাম্পে ব্যবহার করে। ইঞ্জিন অয়েল পাম্প এটা মেকানিক্যাল গিয়ার, এটা মেকানিক্যাল গিয়ারের মাধ্যমে এটি ব্যবহার করা হয়। ইঞ্জিন কুলিং ওয়াটার পাম্প অ্যারাউন্ড দি ক্লোজ ইঞ্জিন কুলিং সিস্টেম। ইঞ্জিন কুলিং ওয়াটার পাম্প হচ্ছে কি, যেটা আছে যে জ্যাকেট ওয়াটার পাম্প নামে আমরা পরিচিত। এটা আমাদের যে ইঞ্জিনের যে ক্লোজড, ইঞ্জিনের ভিতরে যে পানি ঘোরাফেরা করে ওই ক্লোজ সার্কিটটা পুরো করার জন্য ইঞ্জিন জ্যাকেট ওয়াটার পাম্প ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এক্সস্ট ম্যানিফোল্ড সেটিং। আমরা আমাদের প্রতিদিন চেকের মানে আমাদের ইঞ্জিনের যে চেকগুলো দিই, এর মধ্যে যদি ইঞ্জিন লোড অনুযায়ী যদি বাইপাস কম দেখি, তখন আমরা এক্সস্ট লিকেজ চেক দিই। এক্সস্ট লিকেজ চেক দিলে যদি সমস্যা হয়, এক্সস্ট লিকেজ যদি ফাটা হয়, তখন আমরা এক্সস্ট ম্যানিফোল্ড এটা চেঞ্জ করি বা কাটি বা নতুন করে সেটিং করি। ইন্টারকুলার ক্লিনিং অ্যান্ড সেটিং। ইন্টারকুলার এক প্রকার হিট এক্সচেঞ্জার, এটি ওয়াটারের মাধ্যমে হিট এক্সচেঞ্জার হয়। এটি আমরা 10K-তে কাজ করি। ক্লিনিংয়ের ছাড়াও ইঞ্জিনে কিছু কন্ডিশন দেখে কাজ করি। নকিং বেড়ে গেলে বাইপাস কমে যাবে। নকিং বেড়ে গেলে কী হবে, এটা আমরা ইঞ্জিন কিছু কন্ডিশন দেখে কাজ করি। কন্ডিশনগুলো কি কি? এক হচ্ছে নকিং বেড়ে গেলে, দুই হচ্ছে কি বাইপাস বেড়ে গেলে। এগুলো আমরা স্বাভাবিকভাবে আমরা মনে করি আর কি। তখন আমরা এটা ইন্টারকুলারটা কাজ করি। যদি নকিং হঠাৎ করে বেড়ে গেছে, কোনো আমরা কারণ খুঁজতে পারছি না রিয়েল কারণ, তখন আমরা ইন্টারকুলার একটা দোষ চাপাই, ইন্টারকুলার সমস্যা হতে পারে। তারপর যে বাইপাস কমে গেছে, বাইপাসও ভালো আছে, সব কিছু ভালো আছে, এরপরে আমরা কারোকে দোষ দিতে পারছি না, তখন আমরা ইন্টারকুলার একটা দোষ দিব। তখন ইন্টারকুলারকে দোষ ধরে আমরা ইন্টারকুলার চেক দিব, ক্লিন করবো, এরপর চালাবো। তারপরে যে LDA1 স্টিল লাইন সেটিং। ইন্টারকুলারের সাথে LDA1 স্টিল লাইন সেটিং করা হয়, ঠিক আছে। ফ্রি কম্বাসন বাল্ব সেম, ফ্রি কম্বাসন বাল্ব ইঞ্জিনের ভাইব্রেশন বেড়ে গেলে এটা আমরা চেক দিয়ে কাজ করি। এছাড়া 10K-তেও কাজ করা হয়। তারপর হচ্ছে রেডিয়েটর ফর কানেকশন, জ্যাকেট ওয়াটার টেম্পারেচার দেখে আমরা এসটি ফ্যান বাড়ায় কমায়, অয়েল প্রেশারও দেখে বাড়ায় কমায়, মিক্সার প্রেশার দেখেও এখন আমরা দেখব মিক্সার টেম্পারেচার 60 থাকা উচিত আমাদের যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে। জানি না, আমাদের এই ইঞ্জিনের ক্ষেত্রে মিক্সার টেম্পারেচার 60, এর বেশি বেড়ে গেলে বা এর কমে গেলে আমরা এলটি ফ্যান বাড়াই অথবা কমাই। স্পার্ক প্লাগ চেঞ্জ 2K-তে আমরা এই কাজগুলো করি। এছাড়া ইঞ্জিনের ডেভিয়েশন আসলে সিলিন্ডার টেম্পারেচার কমে গেলে ও চেঞ্জ করি। এটি প্রথমে নতুন 0.35 mm গ্যাস দেখে, এরপরে পুরাতন হলে 3.0 mm দেখে আমরা এগুলোকে চেঞ্জ করি, কাজ করি। এয়ার ফিল্টার ইঞ্জিনে স্টার্ট না নিলে অনেক সময় এয়ার ফিল্টার চেঞ্জ করে। এছাড়া 1.20 kPa-তে হলে আমরা চেঞ্জ করি, অথবা ভাইব্রেশন বেড়ে গেলে আমরা চেঞ্জ করি। লুব অয়েল ফিল্টার চেঞ্জ, এটি প্রেশার বাড়লে চেঞ্জ করা হয়। লুব অয়েলের প্রেশার যখন অতিরিক্ত বেড়ে যাবে, তখন কী হবে, এটি চেঞ্জ করবো। ফিল্টার লাইফ হচ্ছে 4000, অয়েল চেঞ্জের লাইফ হচ্ছে 8000। নকিং সেন্সর KLS98, এটি একটি সেন্সর যা ইঞ্জিনের সাউন্ড পরিমাপ করা হয়। নকিং অ্যালার্ম আসলে কি করণীয়? হ্যাঁ, 1 নম্বর হচ্ছে ইঞ্জিনকে অফ করতে হবে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি না হয়। নকিং এমন একটা সেন্সিটিভ জিনিস, যেটা আসলে একটু দেরি করলে ইঞ্জিন ভেঙে যাবে। তারপরে হচ্ছে তাই সেন্সরের তারগুলো খুলে চেক দিতে হবে। রোলিংয়ের পিনে যেটা লাগাইছে ওখানে যে আছে, রোলিং আছে, রোলের মতন একটা কানেকশন আছে, ওইখানে পিনগুলো চেক দিতে হবে। পর্যবেক্ষণ, যদি এই অ্যালার্মটা আসে, তাহলে -14 মধ্যে মান দেখায় লোড কমিয়ে ফেলতে হবে। -14 মধ্যে মান দেখায়, তাহলে লোড আস্তে আস্তে কমায় ফেলতে হবে। সবসময় -22-এ থাকে। -20-এর নিচে নামলে নজরদারি রাখতে হয়। 13 KLS বাল্বের নকিং, তো এখানে আমরা বাল্ব কতটুকু ঠিক আছে বা বাল্বের কোনো
ট্যাপেটের প্রয়োজন আছে কি না, এই জন্য যে ডিসপ্লের মধ্যে যে প্যারামিটার শো করে এটার নাম হচ্ছে কি কেএলএস বাল্ব নকি 2500 থেকে 3000 উপরে গেলে আমরা ইঞ্জিনের বাল্ব স্টেম পজিশন নিয়ে ট্যাপেট করে দিই। তারপরে অ্যাক্সিলেটর, ইঞ্জিনের লোড হঠাৎ কমে গেলে বা ইঞ্জিনে চালু না হলে বাইপাস বেড়ে গেলে অ্যাক্সিলেটর চেক দিই। লোড বাড়লে বাইপাস কমবে, এটাই থাকলে অ্যাক্সিলেটর ভালো। লোড বাড়বো সাথে সাথে বাইপাস কমবে, এটাতে থাকলে অ্যাক্সিলেটর ভালো। ইগনিশন কয়েল, যদি ডেভিয়েশন সিলিন্ডার টেম্পারেচার কমে আসে তখন চেক দিই। P100, ইঞ্জিনে 3টি উল্লেখযোগ্য সেন্সরের একটি। থার্মোক্যাপল, সিলিন্ডার টেম্পারেচার দেখায়। PT100, লুব অয়েল, জ্যাকেট ওয়াটার টেম্পারেচার, গ্যাস টেম্পারেচার। তারপর হচ্ছে যে ফিশার জাতীয় যতগুলো আছে সবগুলো ফিশার ট্রান্সডিউসারের মাধ্যমে দেখায়। টুকের মধ্যে আমরা কী কাজ করি? ট্যাপেট ক্লিয়ারেন্স করি, বাল্ব স্টেপ প্রজেকশন নিই, স্ট্রোক ফ্লাক্স চেঞ্জ করি। 8K তো আমরা কাছাকাছি কাজ করি। 10K তে আমরা ইন্টারকুলার, পিস্টন, টপ ক্লিন, হেড ক্লিন, তো ট্যাপের স্ট্রোক ফ্লাক্স রিমুভ, অনেকগুলো কাজ করি। এরপর সে যে 30K মধ্যে আমরা বড় বড় কাজগুলো করি। মেইন ব্যারিংয়ের কাজটা করি, কটরড ব্যারিংয়ের কাজটা করি, নতুন লাইনার কাজটা করি, নতুন পিস্টনের কাজটা করি। এবার 60K তে আমরা ব্লক চেঞ্জ করি। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। আমাদের যদি কোথাও কোনো ভুল হলে আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।